Hello everyone. Welcome to NTV Malaysia Dream Campus. যারা যেখান থেকেই দেখছেন দেশে দেশের বাইরে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আছি আমি প্রমুগ্ধা চৌধুরী মোনাশ ইউনিভার্সিটি থেকে। এই প্রোগ্রামটা শুধু এনটিভিতেই নয় FM 786 এর মধ্যেও বাজানো হচ্ছে, সো প্লিজ ডু টিউন ইন টু ইট। আজকে আমাদের এনটিভি মালয়েশিয়া অনলাইন প্ল্যাটফর্মে একটা নতুন প্রোগ্রাম আমরা স্টার্ট করছি, which is called Dream Campus. So, what is Dream Campus? Dream Campus is a show where we will be having a casual chit-chat with several guests who are currently studying abroad in international universities. আমরা তাদের বাইরে পড়াশোনার এক্সপেরিয়েন্সেস, তাদের জার্নি, অ্যাসপিরেশনস, ড্রিমস, ফিউচার প্ল্যানস জানতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। এই প্রোগ্রামটা ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে আমাদের ভিউয়ার্সদের জন্য, as আপনারা একটা পার্সপেক্টিভ পাবেন অন দি এক্সপেরিয়েন্সেস স্টুডেন্টস ফেস and have and gain while they are studying abroad. তাই আর সময় দেরি না করে আজকে আপনাদের সাথে আছে দুটো গেস্ট। The first guest we have is Mr. Omar Faruk Biplob. He has studied human resource management and labor relations at University of Gothenburg, Sweden. And he is currently in Canada pursuing his CHRM, which is the Certification Human Resource Manager. Next, we have another guest. Hi, Mr. Hello. Omar. Hi, How are you today? Yes, fine. And you? I am amazing. It's a Wednesday, so did you have classes and all? Sorry? It's a Wednesday, so has it been yeah. a busy day? But in my time is Wednesday in the morning at 6. Oh, early morning. Oh, right, Canada. What's the difference? How is it different from Bangladesh timing? It is Bangladesh is 14 hours ahead. 14 hours ahead. Oh, that's a long time. All right. So, as I was telling my audience that you are studying, you're currently pursuing the CHRM in Canada, and before that you were in Sweden. So, I'm pretty sure আমাদের audience আরো জানতে চাচ্ছে আপনার থেকে. So, maybe could we have a bit of more introduction from your side? Yes. আমি পড়াশোনা করেছি ঢাকাতেই। If I want to say about myself from the beginning, my father was an army person. So, আমি ছোটকালে আমার ক্যান্টনমেন্টে বড় হয়েছি। তারপর বাবা রিটায়ার করেছে। রিটায়ার করার পর আমি স্কুলে পড়েছি আমাদের চাঁদপুরে। চাঁদপুর থেকে স্কুল শেষ করার পর আমি ঢাকাতে আসি। আইডিয়াল কলেজে আমি ইন্টারমিডিয়েট পড়েছি। আমার গ্রুপ সায়েন্স ছিল। তারপর আমার ড্রিম ছিল, বাবা যেহেতু আর্মিতে ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে আর্মিতে যাওয়া, কমিশনতে। গিয়েছিলাম, শেষ পর্যন্ত হচ্ছে আমি আইএসএসডি থেকে আউট হয়েছি লাস্ট 4th ডেতে। ইন দ্য মিড টাইম আমি মেরিন ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছিলাম। তারপর হ্যাঁ, ওখানে আমার যাওয়া হয়নি, কারণ হচ্ছে আবার বাবা মা মেরিন ইঞ্জিনিয়ারিং পছন্দ করতো না, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম I have to travel around. Yes, in the sea, so that's why I went to don't right there. After that, আমার গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো সময় ছিল না, কারণ আমি অলরেডি এরকম প্রিপারেশন ছিলাম যে ইনশাআল্লাহ আমি চান্স পেয়ে যাবো আর্মি কোন একটা ডিফেন্সে। তো ডিফেন্সের নিয়ম হচ্ছে যে কেউ যদি আইসিএসবি তে 2বার যায়, সেকেন্ড টাইম যাওয়ার পর আর কোথাও আর অ্যাপ্লাই করতে পারবে না। তো আমার লাস্ট টাইমটা চলে গিয়েছিল। তো আমার লাইফের ড্রিম ছিল যে আমি অনেক ভালো জায়গায় পড়াশোনা করবো, ওয়ার্ল্ডের টপ লেভেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, ওয়ান অফ দ্য টপ লেভেল। সেই ড্রিম থেকে পরে আমি আর কোনো সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি, আমার সময় চলে গিয়েছিল, আমি অ্যাপ্লাই করিনি। আমার লাইফ কখনো সরকারি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়া হয়নি। তারপর আমি ভর্তি হয়েছি ইউ ল্যাবে ধানমন্ডিতে। আমাদের ইউ ল্যাব হচ্ছে আমি আমার লাইফে যা কিছু শিখেছি ইউ ল্যাব থেকে আমি অনেক লার্নিং করেছি। আমাদের টিচাররা ছিল, মোস্ট টিচার ছিল ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে। তো স্যাররা অনেক সিনিয়র ছিলেন, সবাই মোটামুটি পিএইচডি হোল্ডার ছিলেন। তো যেহেতু ওনারা বাইরে পড়াশোনা করেছে,
ওনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক তখন থেকেই অনেক ইচ্ছে ছিল যে বিদেশে পড়াশোনা করা, কারণ স্যাররা বিদেশে পড়াশোনা করার পর অনেক কিছু নলেজ গ্যাদার করেছে, অনেক এক্সপিরিয়েন্স নিয়েছে। এক্সপেরিয়েন্সেস থাকে। Yes. হ্যাঁ, তো সেই ইচ্ছে থেকে আমি টার্গেট নিয়েছি না আমাকে বিদেশে পড়াশোনা করতে হবে এবং আমার ক্যারিয়ারের জন্য। আমি that's যখন বিবিএ শেষ amazing. করেছি তখন আমি জব শুরু করেছি ফুল টাইম হিসাবে। আমি জব করেছি বিভিন্ন জায়গায়, পার্টেক্স গ্রুপে এন্ড অলসো দ্য আর্টিস্ট গ্রুপ। তো সেখানে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট জার্নালিস্ট ছিলাম। ওখানে আমি প্রায় 3 থেকে 4 বছর পড়াশোনা করতাম, জব করি। তারপর থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করি। আমার লাইফে টার্গেট ছিল আমি বাবার কাছ থেকে কোনো টাকা নিব না, আমার লাইফে সব আর্নিং আমিই করব। সো ইয়েস, এটা Amazing. এটা অনেক ভালো ছিল আমার জন্য, কারণ আমার মনের ইচ্ছা থেকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি এবং ওটাকে ফুলফিল করার জন্য। যখন আমি অনার্সে পড়ি তখন থেকে আমি বাবার কাছ থেকে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি টাকা নিয়েছি। তারপর বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগে সবকিছু আমি ম্যানেজ করেছি। তারপর হচ্ছে এখানে এসে পড়াশোনা করা যে খরচ, তারপর থাকা খাওয়া, আমাদের বিদেশে আসার আগে একটা স্পন্সর একটা ব্যাপার থাকে, Yes. সবকিছু আমি ম্যানেজ করেছি। আমার ফ্যামিলি থেকে আমি 1 টাকাও নেইনি। তো এটা আমার ড্রিম ছিল যে আমি ফ্যামিলির কাছ থেকে কখনোই টাকা নিব না, সবকিছু আমি নিজেই করব। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যদি আমরা কেউ ইচ্ছে করি যে আমি পড়বো, সেটা অবশ্যই সম্ভব। অনেকে আমরা ভুল করি যে হ্যাঁ আমি মনে হয় পারবো না, এটা কি আমার দ্বারা সম্ভব নাকি। যেমন আমার কাছে 1 টাকাও ছিল We না, give up too soon. ইয়েস, আমার কাছে 1 টাকাও ছিল না, আমি কিন্তু সব করেছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে হেল্প করেছেন। তো তারপর আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করেছি ফরেন স্টাডির জন্য। সেই হিসাবে আমি চান্স পেয়ে হচ্ছে সুইডেনে। সুইডেন ওয়ান অফ দা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ। এটা হচ্ছে ওয়ার্ল্ডে 98 ওয়ার্ল্ড র্যাঙ্কিং 98। তো সেখানে আমি চান্স পাই হচ্ছে মাস্টার অফ সায়েন্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওখানে যখন পড়তে গিয়ে বাংলাদেশের সাথে যখন আমি কম্পেয়ার করি পড়াশোনা, আমি ওখানে ফার্স্টে যখন ক্লাসে যাই, একদিন ক্লাস করার পর বা 2 দিন ক্লাস করার পর মনে হচ্ছে আমি লাইফে কখনো পড়াশোনা করি, আমি ওখানে জাস্ট মনে হয় প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, এরকম ব্যাপার। কেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমাদের দেশে পড়াশোনার স্টাইলটা আর ওখানকার স্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। অনেক ডিফারেন্ট। হ্যাঁ, অনেক ডিফারেন্ট বলতে অনেক বেস্ট হয়। না, ওই সময় আমাদের ফিজিক্যাল ক্লাস ছিল। ও আচ্ছা। আমি তারপর সুইডেনে এসে ফিজিক্যাল ক্লাস করেছি। যখন ক্লাস করেছি তখন মনে হচ্ছে, মানে যখন অ্যাসাইনমেন্ট দিত, আমি প্রথম একদিন অ্যাসাইনমেন্ট দিয়েছি অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে, আমার অনেক ভালো রেজাল্ট ছিল অনার্সে। ইন দ্য মিড টাইমে আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করেছি। তো while working. ইয়েস, ফায়ার ওয়ার্কিং। সো ওখানে আমি ক্লাস কোঅর্ডিনেটর ছিলাম এবং আমি অনেক মোটামুটি একটা ওয়াইন লঞ্চ ছিলাম আমাদের ক্যাম্পাসে, এবং আমার সিজিপিএ ভালো ছিল, আমার ছিল 3.93 আউট অফ 4। সো wow. ইয়েস, সো পড়াশোনা করেছি, এখানে জবও করেছি, এক কন্টিনিউ করেছি, দুইটা একসাথে। তো সেই জন্য বলছি যে সবকিছু সম্ভব যদি আমরা ইচ্ছে করি। অনেক কষ্ট হয় আমাদের লাইফটা অ্যাকচুয়ালি ম্যানেজ করা, স্টাডিং এন্ড ওয়ার্কিং ইজ ভেরি হার্ড, বিকজ ইকুয়ালি দুইটাকেই প্রায়োরিটাইজ করতে হয়। হ্যাঁ, এবং আমি ওটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি আমাদের বেসে আমি ফার্স্ট ছিলাম। That's inspiring. তারপরে Congratulations. ইয়েস, থ্যাংক ইউ। তারপরে আমি সুইডেনে গিয়েছি। যখন সুইডেনে পড়াশোনা করতেছিলাম তখন বলতেছিলাম যে যখন আমি অ্যাসাইনমেন্ট করেছি আমি অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে অ্যাসাইনমেন্ট করেছি, যখন টিচারকে দিলাম টিচার আমার দিকে তাকিয়ে আছে। আমি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাসাইনমেন্ট করেছি, তো ওখানে দেওয়ার পর স্যার বুঝতে পেরেছে যে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর আমাদের যেহেতু সাউথ এশিয়ান, আমাদের পড়াশোনার স্টাইলটা ভিন্ন। তো আমাকে ডেকে নিয়ে আমার অনেকক্ষণ কথা বললে আমাকে বুঝিয়ে দিল যে এভাবে করতে হয়, এভাবে করতে হয়। তারপর ওখানে একটা সেমিনার আছে আমাদের, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, একাডেমিক রাইটিং একটা সেমিনার থাকে। তো ওখানে আমাদের একাডেমিক রাইটিং আমরা কিভাবে লিখবো আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, there's a unit that you have to take. Yes. So it was a 4 years thing, no? Or was it? Oh, sorry, 2 years. Masters is 2 years, yeah, no? 2 years. And then right after you came to Canada. Yes. So, after finishing my that study, then I came Canada. Why not just stay in Sweden itself and complete the certification?
So I complete there. After completing there, I came here in Canada. So as a human resource profession, আমাদের হচ্ছে আমাদের পিএইচডি যেহেতু আমরা এইচআর প্রিপারেশন যেহেতু আমাদের পিএইচডি দরকার হয় না, আমরা একাডেমিক লাইন যাচ্ছি না, তো আমাদের হচ্ছে যে সার্টিফিকেশন আছে হিউম্যান রিসোর্স সার্টিফিকেশন, সার্টিফাইড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমরা যখন এই সার্টিফিকেশনটা পাবো, তার মানে হচ্ছে আমরা হিউম্যান রিসোর্স কোয়ালিফাইড ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। You'll be recognized worldwide and you can apply for jobs anywhere. Yeah. Easily recognized. Like a charter accountant, like that's the same degree of charter human resource management. So my dream is to finish more than it. Nice. So it is my plan. Hopefully Allah will help me. Don't worry, inshallah it'll work out. But one thing I will definitely say that it's very inspiring. One thing that I'm very encouraged to hear from you is that how you've managed MBA and working at the same time, and how you've financially, independently financed yourself without any help from family, which is a very credible thing. Because because I'm studying in Monash. I studied in Monash, so I can tell how expensive it is to like the education and all, and then there's the living cost and all. So it's a lot of money that we're talking about. So like considering all of that, and you managed it on your own, that's truly a very praiseworthy thing. And also, I'm living in Vancouver in Canada, so it is one of the expensive city in the world. Oh right, yes. Expensive So city. how much is it roughly around? If you can give me a rough idea of how much, how much does it charge? How much does it cost you on a monthly basis in Bangladeshi taka? So আমাদের viewers দের একটা idea থাকবে rough sense. যেহেতু এটা এক্সপেন্সিভ সিটি, আমাদের at least মিনিমাম হচ্ছে যদি আমি এক রুম থাকি, ছোট মানে ওরকম বড় রুম না, মোটামুটি একটা রুমে থাকি, তাহলে হচ্ছে বাংলাদেশি টাকায় আমাদের প্রায় 35,000 টাকার মধ্যে শুধু জাস্ট আমার রুমের ভাড়াটা হবে। রুমের ভাড়াটা, তারপর হচ্ছে আমাদের বাস কাট করতে হয়। বাস কাট প্রায় বাংলাদেশি টাকায় 12 থেকে 15,000 টাকা, ডিপেন্ড করে আমি কোন এরিয়াতে থাকি, ওটা এরিয়া বেস। এরিয়া যত বড় হবে আমার বাসের টিকিটের প্রাইস অনেক বেশি হবে। তারপর হচ্ছে আমাদের খাবার দাবার প্রায় 8 থেকে 10,000 টাকা, আর আদার্স এক্সপেন্স সব মিলে আমাদের প্রায় 55 থেকে 60,000 টাকা মতো লেগে যায় পার মান্থ, জাস্ট লিভিং এক্সপেন্স। Living expense for a month. Just living expense. Really expensive. But then again, Canada, Vancouver, you can expect a high price there. Acha, one thing, we have another guest joining us as well. She has entered the stream and her name is Miss Mahejabin. She is currently studying biochemical and biotechnical engineering in IIUM, International Islamic University, Malaysia. So hi Mahejabin, how are you doing? Your audio is turned off. Could you turn it on? Yeah, okay. এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Hi, alhamdulillah, ভালো আছি। আপনারা ভালো আছেন? Yes, we are great. I was just in conversation with Mr. Omar and he was telling us বাইরে পড়ার experience-টা কিরকম and how he has, how he started his journey from Bangladesh to Sweden and then Canada. So since now you came into the call and I've already given our viewers a short introduction about you, maybe we could hear it from your side as well, and how the journey started from Bangladesh to Malaysia. Hello? I think there's a technical issue from her side. So I guess we'll continue with you. Yeah, no problem. While we wait for her to come back. So you told us about your journey as to how you started from Bangladesh and you got to Canada through Sweden. One thing I would like to ask is that I'll ask you about since you've already briefly mentioned about your Sweden experience. Now, since you're living in Canada, I'll ask you about Canada more. How is it like living there? How is it like as a student? As you were saying, Vancouver is expensive.
But besides the expense and all, as a student, how is it like living there? Oh, this is the very beautiful city, and it is also the very beautiful city in the world. It is one of the top 5 beautiful city in the world. So Vancouver. yes, when I came here in the beginning, আমাকে হচ্ছে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। তো 14 Oh, দিন আপনি আমার recently গেছেন? জি, আমি জাস্ট জানুয়ারিতে এসেছি। Okay, okay. আমাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। 14 দিন কোয়ারেন্টাইন পর বের হয়ে আমার প্ল্যান ছিল যে আমি পুরো আমাদের ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স, ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের মধ্যে আমাদের আমার কাছে 3টা সিটি আছে। তো 3টা সিটি পুরো সব জায়গা চিনে নেবো আগে আগে, যেন পরে কোনো প্রবলেম না হয়। সেই জন্য আমি অনেক জায়গায় গিয়েছি। অনেক অনেক সুন্দর। এখানে হচ্ছে যে আপনার পাহাড়, নদী সব মিলিয়ে অনেক Natural কম্বিনেশন। beauty খুব সুন্দর। অনেক অনেক সুন্দর। ওখানে ঠান্ডা না এমনি? ভ্যানকুভারটা হচ্ছে কানাডার মধ্যে সবচেয়ে ওয়ার্মেস্ট সিটি। Warmest city? Yes, in Canada. মানে in Canada? মানে you don't have to wear winter jackets and all, নাকি তবু একটু একটু ঠান্ডা পড়ে? না, উইন্টার জ্যাকেট পরতে হয়। জাস্ট অন্যান্য যেমন আলবার্টা, অন্যান্য প্রভিন্স যেগুলো আছে, মন্ট্রিয়াল, ওগুলোতে হচ্ছে অনেক বেশি ঠান্ডা। ওখানে দেখা যাচ্ছে -12, 15, বাট এখানে এত হয় না। এখানে হচ্ছে সর্বোচ্চ 4-5, -4-5। 4-5. তারপর ওটা একদম রেয়ার থাকে, অনেক কম। তারপর রেগুলার হয়ে যায়, +2, 3, 4, 5 হয়ে যায়। জাস্ট উইন্টার, সামার অনেক গরম থাকে। Okay. আমাদের আরেকটা গেস্টের মেবি এখন টেকনিক্যাল ইস্যুসটা মেবি সর্টেড আউট হয়েছে, তাই আমি তাকে আবার ইনভাইট করতে যাচ্ছি প্ল্যাটফর্মে। হ্যালো। আচ্ছা আপু, do me a favor, can you come a little bit to the center so the audience can see you? Yes, there you go. আরে না, হ্যাঁ, this is good, yeah. So সবাই দেখতে যেন পায়, or you can only see half of your face. So Apu, as we were saying, I was talking to Mr. Omar about his journey throughout from Bangladesh to Canada, and he was telling me about his how is it like living in Canada, and he was telling me that the place that he's living in is considered one of the warmest in the country, because আমরা বাইরে থেকে যেটা দেখি সবসময় সবার একটা ধারণা থাকে যে Canada is very cold, ঠান্ডা বরফের দেশ। So I was a little surprised to hear that apparently that is the city that he's living is one of the warmest there. So Apu, tell us about you now. You living in Malaysia. How is it like? How are you dealing with it here? It's about weather or Generally everything, like কিভাবে প্রথমে হলো যে কিভাবে আসছেন, কিভাবে হলো জিনিসটা, and then এখন কেমন লাগছে থেকে মালয়েশিয়াতে? বেসিক্যালি আমার হচ্ছে মালয়েশিয়া আসার মানে ওরকম টার্গেট ছিল না, এন্ড আমি এইখানকার অত ওয়েদার বা ইউনিভার্সিটি আছে না যে সবাই অনেকে হচ্ছে একদম রিসার্চ করে আসে আমি কোথায় যাব কি পড়বো, আমার ওরকম রিসার্চ ওরকম ছিল না। জাস্ট ইন্টার পরীক্ষা এইচএসসি রেজাল্টের পরে হচ্ছে ট্রাই করছিলাম যে বাংলাদেশে যদি অ্যাডমিশন না হয় সেকেন্ড চান্স যদি হয় তাহলে ওরকমটা হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, আমার জাহাঙ্গীরনগরে ইন্টারভিউ থাকে ওদিন। তো ওই দিন হচ্ছে মানে তার আগেই হচ্ছে আমি এক মানে মালয়েশিয়ার ফেয়ারে অ্যাটেন্ড করি, যেখানে হচ্ছে আমাকে সিএসসি তে আব্বু, সাধারণত বাংলাদেশের সব সিএসসি কিন্তু অনেক ফেমাস, তো সিএসসি এর কারণে হচ্ছে আমি অফার লেটারটা নেই সিএসসি ডিপার্টমেন্ট থেকে। তো ওদিন হচ্ছে ওখানে দেখা করার কথা। তো আমি কেন জানি না জাহাঙ্গীরনগরে যে ইন্টারভিউ দিলাম, আমি এখনো জানি না আমি কেন মানে ওনাদেরকে ডাইরেক্ট বলছে আমি তো এখানে পড়বো না। তো ওখান থেকে বলছে তাহলে তুমি আসছো কিসের জন্য, মানে একটা সিট তো নষ্ট করার দরকার নেই। আমি আমার আব্বু নিয়ে এসছে, আমি এখানে পড়তে চাই না। ইনস্টিংটিভলি হয়ে গেল ওটা। আমি ইভেন এমনও না যে প্ল্যান করে গিয়েছি যে এসব বলবো, এরকম কোনো ছিলই না, মানে আমার মুখ থেকে কেন জানি এটা বের হয়ে আসছে। তো তখন হচ্ছে বের হয়ে এসেই হচ্ছে আমি মানে প্রসেসিং স্টার্ট করি। আমি ইভেন আসার 2 দিন আগেও জানি না যে আমি আদৌ ভিসা পাবো কিনা, বাট লাকিলি হচ্ছে পেয়ে যাই এন্ড চলে আসি। তো আসার পরে ফার্স্ট 1-2 দিন রেজিস্ট্রেশনের কাজে একটু মানে টায়ার্ড লাগে, বাট ওভারঅল মালয়েশিয়ার ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে। আই মিন একটা অনেক সুইটেবল। গরম।
গরম, হ্যাঁ It's the গরম, opposite of Canada. হ্যাঁ গরম, বাট বাংলাদেশের মতো ওরকম গরম না। বাংলাদেশের লাইক হচ্ছে একদম চিপচিপা কাইন্ড অফ লাগে। এখানে কিন্তু বাতাসও আছে, মানে গরম পড়লেও মানে আবহাওয়াটা, Humidity-টাই হ্যাঁ আছে, আবার বিকালের দিকে বৃষ্টি পড়ে, মানে যার কারণে ঠান্ডা হয়ে যায়। আর আইএম হচ্ছে একটু পাহাড় সাইড তো, সো দেখা যায় রাত্রের দিকে ঠান্ডা পড়ে, অনেক সময় দেখা যায় রাত্রে আবার আমাদের সোয়েটার পরা লাগতেছে, হয়তো অত ঠান্ডা না, বাট কুয়াশা এত হয়ে যায় যে মানে সোয়েটার পরা লাগে বের হতে গেলে। তো এই তো তারপর আমি ডিপার্টমেন্টটা চেঞ্জ করে ফেলি, যে আমার তো ইচ্ছা বায়োলজি এন্ড কেমিস্ট্রি নিয়ে পড়া, সো আই থিঙ্ক বায়োকেমিক্যাল এন্ড বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং মানে দুইটার একটা ভালো কম্বিনেশন, সো ওই হিসেবে চুজ করে। So how long have you been living here? আমি আপাতত হচ্ছে হোস্টেলে থাকছি ইউনিভার্সিটির। এখানে হোস্টেল কস্টটা হচ্ছে রিজনেবল আমার কাছে মনে হচ্ছে, সো As in how long মানে like এখানে এখন like which year are you in? 2 years. yeah So you're in your second year right now. yeah Second year. Nice. So this is a question I have for both of you, is that well, we are all in corona right now, so everybody's like suffering, and like shop jagai bondho, businesses are closed, entertainment is closed, you want to go to the gym, it's closed. So like amra jara ekhane achi, like me for example, I have my family here, so auto loneliness ta lage na, like when I'm feeling bad I can go to my mom. But the both of you guys are living far away from family, and also how are you dealing with the stress that's coming because of corona? How are you dealing with online classes? How are you dealing with both of it? We'll start off with Mr. Omar. Hello. ভাইয়া শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, so আপনার থেকে আগে শুনি প্রথমে, like how are you dealing with the corona situation? এখানে হয়েছে রেস্ট্রিকশন আছে প্রত্যেকটা, যেমন আমাকে বাইরে বের হতে হলে আমাকে ফেস মাস্ক ইউজ করতে হবে, এটা ম্যান্ডেটরি। যদি আমি এটা না পরে যাই আমি বাসে উঠতে পারবো না অথবা রাস্তা হাঁটতে পারবো না, এটা একদম ম্যান্ডেটরি টু প্রোটেক্ট ফ্রম দ্য করোনা ভাইরাস ইন দিস সিচুয়েশন। তো এখানে যেটা হয়েছে এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে করোনা পরিস্থিতি তেমন একটা খারাপ না, এখন মোটামুটি আছে, লাইফ ইজ নর্মাল, সবার অফিসে যাচ্ছে, শপিং এ যাচ্ছে, সবকিছু জাস্ট। How are you staying motivated? Like এখনো homesick আসছে না, because you recently just went, right? না, বেসিক্যালি আমি যেহেতু সুইডেনে ছিলাম 2 বছর, ওটা ওখানে কেটে গেছে। এখানে আমি এখানে এসে মনে হয়নি আমার, যেহেতু আমার ফরেন লাইফ এক্সপিরিয়েন্স ওখানে হয়েছে, লাইফ স্টাইল কেমন হবে, কেমন চলবে, কেউ চলতে হবে, আমার এখানে তো আমার একটা মনে হয়নি যে আমি বিদেশে আছি, আমার মনে করতেছি আগের মতোই আছি সেরকম। আমি কানাডা আছি সেটা মনে হয়নি, কারণ দুইটা ফার্স্ট ওয়ার্ল্ড, ওদের লাইফ স্টাইল অনেকটা একই রকম। And both are English speaking countries, right? Yeah, of course, yeah. And Miss Mahejabin, sorry, yes, you were saying? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমি সুইডেন ছিলাম তখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ওদের সুইডিশ, আর এখানে হচ্ছে ইংলিশ। সো এটা ওখানে কথা বলতে গিয়ে ওরা আমাদের সাথে ইংরেজি কথা বলতো যখন আমরা অফিসে যেতাম বা কোথাও যেতাম। এটা একটা ভালো জিনিস যে সুইডিশ অনেক ভালো ইংরেজি বলতে পারে। তো আমরা যারা ইন্টারন্যাশনাল আছি, ওরা জানে যখন আমরা ইংরেজি পারি, মানে সুইডিশ পারি না, তখন ওরা আমাদের সাথে ইংরেজি কথা বলতো। আদারওয়াইজ যখন ওরা কথা বলতো তখন কিছু বুঝতাম না ওরা কি বলতেছে। যখন এখানে আসলাম তখন বুঝতেছি যে এখন কিছু বুঝতেছি, মানুষ কি বলতেছে না বলতেছে। ওখানে মনে হয় যেন আমি যখন কথা বলি তখন আমি বুঝি, আর কিছু বুঝি না। ওই ডিফারেন্সটা এখানে বুঝতে পারছি। For you, Mahejabin, how is it like in Malaysia? তো লকডাউনে যাও ভালো আছে, কিন্তু হচ্ছে আইএম স্পেশালি এমসিও মানে আইএম এমসিও স্কয়ার হয়ে যায়, এতটা স্ট্রিক্ট। ইভেন হচ্ছে আরো আমাদের ভার্সিটির মধ্যে কিছু কেস ধরা পড়ে, যার কারণে আরো একদম স্ট্রিক্ট হয়ে যায়। সো মানে এখানে আমার কিছু ফ্রেন্ড আছে, সো অতটা খারাপ লাগে না, বাট হ্যাঁ মাঝে মধ্যে তো বাসার কথা মনে পড়ে যে 1 বছর টানা বাসায় যায়নি, হয়তো 2 বার চলে যেতাম এর লকডাউন সিচুয়েশন না থাকলে, ওইটুকু খারাপ লাগে। বাট
আমি তখন চিন্তা করি যে আচ্ছা মালয়েশিয়া থাকলে এর থেকে ওয়ার্স্ট হতে পারতো আমার অবস্থা, সারাদিন বাসায় বসে থাকতাম। এখানে তো তাও ক্যাম্পাস অনেক বড় হওয়াতে একটু বের হতে পারি বা হাঁটতে পারি, এবং হচ্ছে কিছু এক্সট্রা কারিকুলাম এরকম প্রোগ্রাম করতে পারি। বাসায় থাকলে হয়তো আরো বোর হতাম। তো ওই চিন্তা করে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা। So what extracurriculums are you a part of? যেমন হচ্ছে এখানে আমাদের ভার্সিটিতে সবকিছুই তো এখন অনলাইনে হচ্ছে। সো বিভিন্ন সোসাইটি বা ক্লাবের কাজগুলো সেগুলো অনলাইনে হচ্ছে। যেমন লাস্ট এমসিও তে আমি হচ্ছে পিপিসি সুইমিং টিমের সাথে সংযুক্ত ছিলাম। মানে আমাদের আইএম থেকে পিপি বানিয়ে হচ্ছে সাপ্লাই দেওয়া হয়েছিল মালয়েশিয়া এন্ড সিঙ্গাপুরে। সো ওইখানে আমি নিজেও হচ্ছে সেলাই করেছি, তো ওই টিমে ছিলাম। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, লাইক হচ্ছে অনলাইন প্রোগ্রাম, বিএসওএম নামে অর্গানাইজেশন আছে, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন Okay. মালয়েশিয়া। সো ওখানে প্রোগ্রাম করেছিলাম। এইবারের লকডাউনে অতটা প্রোগ্রাম করা হয়নি, কারণ আমার ফাইনালি ছিল জানুয়ারির লাস্ট উইক পর্যন্ত। এখন সেমিস্টার ব্রেক, তো হচ্ছে এখন আবার করছি এই। তো এখন আর প্রোগ্রামস গুলো হচ্ছে না? BSUM এর program because এখন holidays and 21st February is coming. আমি ওই যে এক্সাম এন্ড সেমিস্টারের কারণে মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে ফেলেছি, তো সো ওভাবে করে এখন আর শুরু করিনি। তারপরে আবার হচ্ছে সেমিস্টার শুরু হয়ে যাবে, এন্ড যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছি, সো ইঞ্জিনিয়ারিং এ একটু প্রেশার পড়ে। দ্যাটস ওয়াই আমি একটু গ্যাপ দেওয়ার ট্রাই করেছি, যে না একটু পড়াশোনার দিকে ফোকাস দেওয়া উচিত এবার। এছাড়াও এমনি ভার্সিটির ক্লাবে আছি আমি, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ইন্টারন্যাশনাল সোসাইটির সেক্রেটারি হিসেবে এখন কাজ করছি। আরো টুকটাক ক্লাবগুলো আছে, ওগুলো আছি। So one thing I wanted to ask is that because engineering, right, we have labs and all. Like I personally am a robotics and mechatronics engineer, so অনেক labs থাকে আর labs খুবই stressful হয় as per year. So now normally তো আগে করোনার আগে labs কি হতো, আমরা personally গিয়ে করতাম, we could test, trial and run, try something on and on till it works. But now since corona is happening, how is labs for you? How are you guys doing labs? ল্যাবস বেসিক্যালি সেকেন্ড ইয়ার, তো তো আমাদের হচ্ছে যতটুকু পারে সফটওয়্যার দিয়ে অনলাইনে করানোর ট্রাই করে। এছাড়া ইউনিভার্সিটিতে সে প্রথম দিক দিয়ে বলে দিয়েছিল যারা থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার, স্পেশালি ফোর্থ ইয়ার যাদের ইন্টার্নের পরে যারা আছেন, তাদেরকে বলে দিয়েছিল দেশে ব্যাক করতে না, বিকজ তাদের এফওয়াইপি ফাইনাল ইয়ার প্রজেক্ট যাদের আছে তাদের জন্য ল্যাব ওপেন ছিল। তারা ফিজিক্যালি ল্যাব করেছে ভার্সিটির ভিতরে থেকে, কারণ হোস্টেলে ছিল। সো ও তখন হোস্টেলের ভিতরে লাইক এটা আয়ন একটা কলোনি হয়ে গিয়েছে, এখানে তো কারোরই করোনা নেই। সো আমরা ভিতরে ভিতরে তো মুভমেন্ট করতে পারছি, লাইক এক রুম থেকে আরেক রুমে যেভাবে মুভমেন্ট করে মানুষ, সো ভার্সিটির ভিতরে মুভমেন্টটা রয়েছে। এন্ড যেসব স্যার টিচারদের ল্যাবের সাথে সংযুক্ত ছিল ওনাদেরকেও হচ্ছে হোস্টেলে নিয়ে এসেছে, মানে Oh যাতে nice, মানে সবাই কমিউনিটির মধ্যেই ছিল। হ্যাঁ, তো ইভেন এইবারের সেমিস্টারেও নোটিশ দেওয়া হয়েছে যে কোন কোন ল্যাবগুলো ফিজিক্যালি হবে। ওই ল্যাব যারা নিয়েছে, যারা রেজিস্ট্রেশন করেছে, তারা জানি মানে ফিজিক্যালি ভার্সিটির ভিতরে উপস্থিত থাকে। আর যারা পারবে না, যারা অলরেডি জানে যে না আমি এখন এটা নিতে পারবো না, তারা সেই সাবজেক্টটা এখন নিচ্ছে না, তারা ফিজিক্যালি বলে তখন নেবে। আচ্ছা, তো ইটস নাইস দ্যাট একটা অপশন দেওয়া হয়েছে বেসিক্যালি যে তোমার কিভাবে, হ্যাঁ দ্যাটস নাইস, ইন্টারেস্টিং, বিকজ না হলে তো ল্যাবস আর ভেরি হার্ড টু ডু উইদাউট বিং দেয়ার ফিজিক্যালি। সো ফিজিক্যালি ছাড়া আমার মনে হয় না সফটওয়্যার দিয়ে সব ল্যাব কভার করা যাবে। না, এন্ড সফটওয়্যারও তো হাতে কলমে করা, এটা যদি না করতে পারি তাহলে তা আসলে কোনো লাভ নেই ল্যাব রেখে। Acha, so as I was saying that you have been a part of different clubs in society. You have been part of the BSUM, Bangladesh Student Union Malaysia, right? No, BSOM, Bangladesh Students Organization Malaysia. Organization Malaysia. So you have participated in that. You're also a secretary in the Women's International Engineering for Women, right? Not women, it's like for all, men For all, men and women. So I wanted to ask Mr. Omar. Yes, Mr. Omar, I wanted to ask you that what are your extra curriculums there in Canada or back in Sweden? How did you keep yourself busy besides education, of course? Besides education, আমাদের যেটা হয়তো
সেটা হচ্ছে আমাদের অনেকগুলো ক্লাব ছিল, যেমন হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্লাব, এন্ড অলসো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হচ্ছে কালচারাল প্রোগ্রামিং। সো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের আমাদের কালচার এক্সচেঞ্জ করা হতো, যেমন আমরা বুঝতে পারতাম যে কোন দেশের কালচার কিরকম, আমরা শেয়ার করতাম। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হতো এর মধ্যে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো দেখা যাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কালচারাল যে গ্যাপটা আছে আমাদের, সেটা যেন আমাদের পূরণ করতে পারি। যেমন হচ্ছে one of the most important things for the international student to know each other, দেখা যাচ্ছে যে কোন দেশে কালচার কেমন, তারা কিভাবে কি করতেছে, সেটা আমরা টিচ করতাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে সুইডেন হচ্ছে one of the sustainable city and country as well in the world। তো ওরা দেখা যাচ্ছে যে আপনার ফর এক্সাম্পল আমরা যেরকম প্লাস্টিক বোতলে কোক খাই, কোকা কোলা হচ্ছে ক্যান খাই, সেটা হচ্ছে আপনার রাস্তা ফেলা যায় না। হ্যাঁ, ইভেন কোনো কাগজের টুকরো রাস্তা ফেলা যায় না। তো ওগুলো হচ্ছে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্টকে মেনটেন করার জন্য। যেমন আপনি যদি একটা কোকের খান, কোকের বোতলটা যদি আপনি জমা দেন, ওখানে কতগুলো সেন্টার আছে, জাস্ট আপনি ড্রপ করলে আপনি হচ্ছে বাংলাদেশি টাকা আপনার 10 টাকা, একটা কোকের বোতল যদি আপনি ফেলে দেন তাহলে আপনাকে 10 টাকা ফেরত দিবে। oh wow, they're encouraging recycling. Yes. They should have So, that in Malaysia also. I think everybody will recycle then, right Mahejabin? but it is reward. In Malaysia, I guess there started a project already. I mean, প্লাস্টিক বোতল দিয়ে হচ্ছে তারা কিছু স্ট্রাকচার ক্রিয়েট করবে, এরকম টাইপের প্রজেক্ট স্টার্ট করেছে মালয়েশিয়া, যেখানে সবাই প্লাস্টিক বোতল কালেকশন করে করে নিয়ে যাচ্ছে। আর এখন তো when you go to like cafeterias and all, they're not giving you plastic straws, it's all metal straws and all. One step at a time. But I like this Sweden idea, প্রত্যেক this is a nice way of encouraging. আমরা এটা নিয়ে অনেক কাজ করতাম আপনার জনগণকে ইন্সপায়ার করার জন্য। ওরা অনেক সচেতন। আমরা যেরকম ভাবি ডোন্ট কেয়ার, কোন কিছু ফেলে দিলাম, দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশে একটা কাগজ, হাতে একটা কাগজ, আমি চিপস খেয়েছি তো রাস্তা ফেলে দিলাম। ঠিক আমি যখন ওখানে যাচ্ছি তখন কিন্তু আমার সিচুয়েশনটাই ভিন্ন, যেমন আমি আর রাস্তা ফেলছি না, আমিও নির্দিষ্ট জায়গায় ফেলছি। তো ওরা সিস্টেমটাকে তৈরি করে ফেলছে, সেজন্য যে কেউই ওই পরিবেশে যায়, পরিবেশের মধ্যেই আমরা চলতেছি এবং চলতে হচ্ছে। আচ্ছা, with that পরিবেশ adjust হওয়ার, with that I have another question that when you first came to a foreign country, definitely অনেক challenges তো আসছে, in the sense that এখানে পুরো culturally different. Malaysiaতে culture পুরো different. We have Indians, Malays and Chinese. তিনজনই different languages speak করে, and on top of that there's international students. Even in Sweden and Canada, a lot of international students, and of course English is a major language, but একটু তো adaptability একটা ব্যাপার আছে. So how did you guys adapt to the culture there, like especially when it comes to doing group assignments and all, like যখন আরেকটা different country, different personের সাথে, entirely different from বাংলাদেশের সাথে, when you have to work with them, how have you managed it, communicated with them, like adapted to their way and thinking? I'll start off with Mr. Omar. Yes. Okay. And আমি যদি সুইডেনের কথা বলি, যখন আমি জাস্ট আমাদের যখন ক্লাসগুলো শুরু হলো তখন আমাদের প্রত্যেকটা গ্রুপ ভাগ করে দেওয়া হতো, টিচাররাই করে দিত। তো আমার টিম মেম্বার ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল জার্মানি, ও জার্মান সিটিজেন, দুইটা ছিল হচ্ছে সুইডিশ, আর আমি ছিলাম একজন বাংলাদেশি। তো প্রথম যখন আমরা রাইটিং কোনো প্ল্যানিং করতাম, ইয়েস, যখন আমরা প্ল্যানিং করতাম, আমার যখন কোর্সের প্রজেক্ট করতে হতো, তো আলটিমেটলি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, তো ওরা দেখতাম যে একদম ফটফট করে সবকিছু প্ল্যান করে ফেলতেছে, মনে হয় আগে থেকে ওরা সব জানে, আগে থেকে জানতো। তো আমি চুপ করে থাকতাম ইন দ্য বিগিনিং। তো ভাবলাম যে আমরা অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা তো অভ্যস্ত না, ওরা যেহেতু এটা হ্যাবিচুয়েটেড, তো সেই জন্য ওরা হচ্ছে অটোমেটিক সব জানতেছে কি করতে হবে না করতে হবে। ইন দ্য বিগিনিং এ যখন আমি ওদের কাছে শিখতাম যে কি করতে হয়, তো ওদের কাছে শেখার পর দেখা যাচ্ছে যে পরের যখন অ্যাসাইনমেন্ট দিত তখন আমি আবার লিড করতাম পুরো। হ্যাঁ, তো হ্যাঁ, এটা একটা বেটার যে প্রথম কি হচ্ছে এবং কিভাবে করতে হবে সেটা যদি আমি একবার জেনে নেই, পরে কিন্তু এবং আমি যদি কনসেন্ট্রেশন দিয়ে রাখি পুরো কাজটার মধ্যে,
পরে কিন্তু আমি হচ্ছে যে ফর এক্সাম্পল আমি পরে কিন্তু আমি টিম লিডার ছিলাম পরে আমার টিমগুলোতে। তো সেই হিসাবে আমি বলি যে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইচ্ছে করলে কিন্তু সব হয়, এবং যদি আপনি কনসেন্ট্রেশন থাকে পড়াশোনার প্রতি তাহলে সবকিছু করা সম্ভব। কারণ আমার বাংলাদেশের মতো একটা ছেলে ওই সুইডিশ এবং জার্মানিদের সাথে আহ, ওরা কিন্তু আবার আপনাকে লিডারশিপ আপনি ছেড়ে দিবে না। ওরা কিন্তু সেরকম যে আপনি ইচ্ছে করে, যেমন আমি টিম লিডার হবো, ওরা বলবে না তুমি তো হতে পারবে না, তারপর আমাদের টিমের একটা ব্যাপার আছে, আমরা যখন প্রেজেন্টেশন দিব, আমরা যখন আমরা যখন প্রজেক্ট প্রেজেন্টেশন দিব, তারপর সেমিনার হবে, বাইরে গেস্টরা আসবে, তুমি তো লিড করতে পারবে না। তো ওরা ছেড়ে দেয় তখনই যখন যার অন্য কেউ, যেমন আমি হচ্ছে যে আমি যখন ক্যাপাবল, আমি যখন শো করতে পারছি না আমি পারবো, তখন ওরা আর কিছু বলে না, তখন বলার কিছু থাকেও না। They support you when they do their part. That's nice. Okay. So you learned how to, like, you've adapted to, employing your leadership skills into action in here. So Miss Mahejabin, how about you? বেসিক্যালি এখানে স্টুডেন্টদের সাথে কিন্তু অনেক পোলাইট মালয়েশিয়ানরা। এন্ড হচ্ছে লাইক দেখবেন যখনই দেখা হবে রাস্তায় র্যান্ডম পিপল, আপনি চিনেন না, আপনাকে চিনেন না, ও কিন্তু একটা স্মাইল করে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে ওদের এই কালচারটা। সো গ্রুপ বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ওভাবে মানে কমিউনিকেশনে অতটা প্রবলেম হয় না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে লাইক খেতে গেলে বা হচ্ছে কোনো ক্যান্টিনে গেলে দেখা যায় যে ওদের যে সাধারণ পিপল যারা, তাদের সাথে একটু কমিউনিকেট করতে প্রবলেম হয়ে যায়, কারণ সবাই ইংলিশটা অত ভালোভাবে কিন্তু ওরা পারে না। ইভেন ওদেরকে বুঝাতেও অনেক টাইম লাগে, দেখা যায় টাইম লাগে, এনার্জিও লাগে, বাই দ্য টাইম বুঝাতে এনার্জি চলে যায়। মানে ওদেরকে দেখা যায় হাফ মালাইতে বলা লাগে, হাফ ইংলিশে বলা লাগে, মানে মিক্স আপ করে ইভেন হ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিয়েও মাঝে মধ্যে বোঝানো লাগে। সো ওভাবে করেই আর কি মানে চলে যাচ্ছে এখন পর্যন্ত। ওরকম মেজর কোনো প্রবলেম ফেস করিনি আমি। আর যেহেতু ইউনিভার্সিটির মধ্যেই থাকা হয়, ইউনিভার্সিটির লেকচারার স্টুডেন্টস ওদের সাথেই মিশা হয়, সো আমার কাছে অতটা প্রবলেম হয়নি। বাট হ্যাঁ, মানে বিভিন্ন কালচার তো, সো আমার কাছে জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগে যে এটা যেহেতু ইন্টারন্যাশনাল, আমাদের ইউনিভার্সিটিটা তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সো এখানে অনেক কালচারাল মানুষদের দেখা যায়। স্পেশালি আমাদের উম্মাতিক হয় একটা কালচারাল প্রোগ্রাম, তো তখন আরো বেশি জানা যায় কালচার সম্পর্কে। তো এই তো। It's one thing is that যখন university, when you mix with different people, you understand them, and in the end of the day, you can make really good friends also. Like you have different kinds of friends. ইভেন ইন্টারন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনালের মধ্যে একটা আলাদা বন্ড হয়, লাইক বাংলাদেশি এন্ড কোন ইয়ামিনি বা হচ্ছে ইন্ডিয়ান, আমাদের মধ্যে আলাদা একটা বন্ড হয়। দেখা যায় যে মনে হয় যে না, আমরাই ক্লোজ এনাফ মালয়েশিয়ানদের থেকে, এন্ড হয় বন্ড, বাট মালয়েশিয়ানদের থেকে আমার মনে হয় ইন্টারন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনালদের মধ্যে একটু কানেকশনটা বেশি হয়। হ্যাঁ, because মিঙ্গলিংটাও তো ওই সেন্স একটু বেশি হয়, because তোমরা একসাথে থাকছো, একই হোস্টেল, একই ডর্ম। So yeah. Acha, one thing is that we can keep talking for a long time, but I think we have to wrap up soon. So before going, I would want to hear from each of you, not me, of course, the viewers as well. Jay, what recommendations and like what advice would you give to আমাদের viewers যারা plans আছে বাইরে গিয়ে পড়ার জন্য? কি advice দেবেন ওদেরকে? We'll start with Bhaiya again. হ্যাঁ, প্রথম ব্যাপার হচ্ছে যখন আমরা প্ল্যান করি যে বিদেশে পড়াশোনা করব, ফার্স্ট টার্গেট করতে হবে যে আমি কোন দেশে যাব। কোন দেশে যাওয়ার পর হচ্ছে ইউনিভার্সিটিগুলো সার্চ করতে হবে যে ওই ইউনিভার্সিটিগুলোতে কি কি রিকোয়ারমেন্ট আছে। কোন কোন ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য আইএলটিএস থাকবে, জিআরই থাকবে, জিএনএম থাকবে। তো ওগুলো দেখে আগে থেকে প্রিপারেশন না শুরু করা। যেমন আইএলটিএস এর হুট করে আমি যদি প্রিপারেশন না নিই, আমি এখন ইচ্ছে করলে আমি একটা ভালো স্কোর আনতে পারবো না। হ্যাঁ, একটা সার্টেন সময় লাগবে এটা প্রিপারেশনের জন্য, এবং নিজের একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে সেটার উপর কম্পেয়ার করে আমাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। এরকম না যে না আমি টপ 10 ইউনিভার্সিটির মধ্যে পড়বো ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটা আমার নিজেরটা দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোথায় যেতে পারবো। আমি যদি অ্যাপ্লাই করবো, জাস্ট অ্যাপ্লাই করলে তার হবে না, যে আমাকে তো চান্স পেতে হবে। সেই পার্সপেক্টিভে আমার সাথে কম্পেয়ার করে এবং আমার সাথে ইউনিভার্সিটিটা সুইটেবল হয়, এবং ওটা ওই আমি যে সাবজেক্টে পড়তে যাবো সেটা ডিমান্ড কেমন ইন ফিউচারে,
কেরিয়ারের জন্য হোক, যেভাবে সেটাকে আমাদের চুজ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাকে আবার পার্ট টাইম কাজ করে আমাকে আমার লিভিং এক্সপেন্সটা অ্যাটলিস্ট ম্যানেজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আবার আমি যেখানে যাচ্ছি সেখানে আবার ওই অপরচুনিটিটা আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আর যদি যাদের বাড়ি থেকে ব্যাকআপ থাকবে সেটা অন্য ব্যাপার। আর যদি নিজের, তবুও আমার যেমন ব্যাকআপ থাকলেও দেখা যাচ্ছে যে স্টুডেন্ট হিসাবে আমরা পার্ট টাইম করাটা ইন্টারেস্টেড ফিল করি, সেই জন্য ওই অপরচুনিটি আছে কিনা ওই জায়গাটাতে সেটাও খেয়াল রাখতে হবে। যেমন আমাদের মালয়েশিয়াতে এখানে ওই অপরচুনিটিটা নাই যে উই ক্যান ওয়ার্ক এন্ড স্টাডি এট দ্য সেম টাইম, আমাদেরকে ওই লটা প্রোভাইড করে না। সো দ্যাটস ওয়ান প্লাস পয়েন্ট ইউ হ্যাভ ইন স্টাডিং in Canada and in the European countries. Yes, yeah. Okay. And Malaysia, I think kind of reasonable study যে ইয়াটা, এন্ড হচ্ছে বাইরে আসতে গেলে ভাইয়া তো অর্ধেক বলেই দিল আইএলটিএস এন্ড চুজ করার। বাইরে আসতে গেলে কিন্তু হচ্ছে আমাদের বাজেটটাও অনেক ফ্যাক্ট হয়। মানে ইউরোপ বা কানাডা এইসব দিকে কিন্তু স্কলারশিপটাও একটু বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, মালয়েশিয়াতে কিন্তু অতটা অ্যাভেলেবেল না। এন্ড হচ্ছে জবটাও পাওয়া যায় না, বাট স্টিল হচ্ছে বাজেটটা কিন্তু ইউরোপ কানাডা ওদের ওখানকার থেকে একটু রিজনেবল, এন্ড কারেন্সির কারণেও আর একটু রিজনেবল হয়। এন্ড আমি স্পেশালি রিকমেন্ড করব, যদি কোনো মেয়েরা বাহিরে আসতে চায় আন্ডারগ্রেড লেভেলে, তারা ইজিলি মালয়েশিয়া চুজ করতে পারে, বিকজ ইন্টার পর একটা ওয়েদার চেঞ্জের বা একটা ফুল এনভায়রনমেন্ট চেঞ্জের যে একটা ব্যাপার আছে, অ্যাজ এ মেয়ে হিসেবে হুট করে যদি আপনি কানাডায় চলে যান, আপনি কখনো ফ্যামিলির বাইরে যাননি, আপনার কিন্তু অনেকটা মানে অনেক বেশি প্রবলেম আমার মনে হয় ফেস করতে হবে। কিন্তু মালয়েশিয়া একটা সুবিধা পাবেন, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, অনেকটা কালচার কিন্তু সিমিলার আছে, অ্যান্ড লাইক ওয়েদারও সিমিলার আছে। অ্যান্ড অ্যাজ এ মেয়ে হিসেবে আন্ডারগ্রেডে কম খরচে এখানে লাইক 4 ইয়ার্স পার করে, হ্যাঁ, আমরা মাস্টার্স বা পোস্ট গ্রেডের জন্য বাইরের দেশে মুভ করতে পারি। অ্যান্ড দ্যাটস অল। আমি বলবো না যে মালয়েশিয়াতেই আসেন, আমি জাস্ট ফ্যাসিলিটিটা বললাম, মালয়েশিয়া আসতে গেলে মানে কি ফ্যাসিলিটিসটা পাবেন। হ্যাঁ, বেসিক্যালি দুটোরই প্লাস পয়েন্ট আছে। ক্যানাডা ইজ অলসো গুড, মালয়েশিয়া ইজ ইকুয়ালি গুড। আচ্ছা, so with that I will conclude আজকের program. So thank you Bhaiya, thank you Apu for giving us your time and giving us so much ideas about living and studying abroad. I truly appreciate it, and I'm pretty sure our viewers are also going to appreciate it. So thank you for being with us, and we wish you all the best for your future plans, and hope to see you again on NTV. You're welcome. Thank you so much. Thank you And so to much. all, you're welcome. And to all the viewers, thank you for watching today's shows. আমাদের এই শোটা প্রত্যেক ওয়েডনেসডে তে স্ট্রিম হবে, সো ডু টিউন ইন, লাইক ইট, শেয়ার ইট, কমেন্ট, সাবস্ক্রাইব। আমাদের সাথে সবসময় থাকুন। আর যাওয়ার আগে আমি মিস্টার কায়সার আহমেদ হান্নানকে ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, where we can showcase different kinds of materials and talents. And not only that, আমাদের আজকে অপারেটর ভাইকেও, মিস্টার বাবুকেও আমি থ্যাংক ইউ বলতে যাচ্ছি টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য। And lastly, to all our viewers, thank you for watching. এই করোনা কালে I hope সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and we'll see you again next week. Good night everyone.